স্টার্টিং হচ্ছে লাইভ লাইভ আপনারা যদি কেউ লাইভে এসে থাকেন কমেন্ট দিন। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? প্লিজ কমেন্ট দিন। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ তাহের ভাই। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ একটা নতুন বিষয়, ঠিক নতুন বলা যাবে না, আমাদের কাছে সবসময় এটা পুরাতন। তবু যে ড্রাগটা নিয়ে আমাদের অনেকেরই সিলেকশন করতে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই ড্রাগটা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। ড্রাগটা অনেকেরই জানা বা অনেকেই ড্রাগটা প্রেসক্রাইব করেছেন। ল্যাকেসিস ল্যাকেসিস ওষুধটা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। ওষুধটা কোথা থেকে তৈরি হয়, কি কি লক্ষণের উপর ওটাকে অ্যাপ্লাই করা হয়। তবু আমি ল্যাকেসিস নিয়ে আরো দু চার কথা বলবো, জাস্ট ঝালিয়ে নেওয়া বলতে পারেন। তারপর ল্যাকেসিসের বেশ কয়েকটা রোগীলিপি, দ্যাট মিনস যেটাকে বলা হয় কেস, আপনাদের সামনে উপস্থাপন করব। ভারতবর্ষে প্রায় 200-র ওপর বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়, আর সারা পৃথিবীতে প্রায় 2600 ধরনের সাপ পাওয়া যায়। আর তার মধ্যে বিষধর সাপ প্রায় 52টা। সেই বিষধর সাপের বিষ থেকেই তো ল্যাকেসিস তৈরি হয়েছে। কাজেই ওষুধের বিষাক্ততার ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, পার্টিকুলার যে কোনো স্নেক গ্রুপের ওষুধের এফিকেসি বিষাক্ত ডিজিজের উপরেই বেশি করে অ্যাপ্লিকেবল, এবং পার্টিকুলার ডক্টরিন অফ সিগনেচার অনুযায়ী প্রায় অনেক লক্ষণই স্নেক গ্রুপের প্রায় একই রকম। কিছু কিছু ক্ষেত্রে কিছু তারতম্য আছে, যেমন স্লিপস ইনটু অ্যাগ্রাভেশন বা ঘুমের মধ্যে বাড়ে। এই ঘুমের মধ্যে বাড়ে, ঘুমের মধ্যে বাড়ে যে ড্রাগগুলো আছে, স্নেক গ্রুপের প্রায় বেশিরভাগ ড্রাগই ঘুমের মধ্যেই বাড়ে, অথবা ঘুম থেকে ওঠার পর বাড়ে।
আর ল্যাকেসিসের ব্যবহার পার্টিকুলার দূষিত, বিষাক্ত ও মারাত্মক রোগেই কিন্তু ল্যাকেসিসের বহুল ব্যবহার আছে। ল্যাকেসিস পেশেন্টটা দেখতে কিছুটা ছিপছিপে, অবশ্য স্থূলকায় যে হয় না তা নয়, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বেশ মোটাও হয়, তবে বেশিরভাগটাই কিন্তু সাপের মতোই কিছুটা রোগা রোগা চেহারা। সে রোগী বাঁ দিক চেপে কিন্তু শুতে পারে না, ঠিক ফসফরাসের মতো। আর আপনারা নিশ্চয়ই জানেন সাপ বেশিরভাগ বাঁ দিকেই কুণ্ডলি পাকিয়ে শুয়ে ঘুমায়, এবং পার্টিকুলার ল্যাকেসিস তো বটেই, বাঁ দিক চেপে কিন্তু সে শুতে পারে না, ফসফরাস ঠিক যেমন আছে, কারণ স্নেক কয়েলড ইন লেফট সাইড। আর ঘুমের মধ্যে বাড়ে কোন কোন রোগ মূলত দেখা যায় যে ঘুমের মধ্যে বাড়ে? নিউমোনিয়া আছে, অ্যাজমা আছে, ক্যান্সারের যে যন্ত্রণা তার যে বৃদ্ধি সেটাও ঘুমের মধ্যে, কার্বাঙ্কেল, এপিলেপসি, এগুলো সবই প্রায় ঘুমের মধ্যেই বাড়ে। এবং সেজন্য দেখা যায় যে ল্যাকেসিসের রোগী ঘুমোতে যেতে ভয় পায়, কারণ এবং ঘুমানোর মধ্যেই যেহেতু তার যন্ত্রণা বা কষ্ট বেড়ে যায়, সেজন্য সে ঘুমোতে গিয়ে, ঘুম তো একটা খুব এসেন্সিয়াল ফ্যাক্টর আমাদের জীবন ধারণের জন্য, কাজে সে পরে ভাবে যে কেন আমি ঘুমোতে গেলাম, না ঘুমোলে হয়তো আমার এই কষ্টটা কিছুটা হলেও কম হতে পারত। পার্টিকুলার ডিউরিং স্লিপ বাড়ে যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাজমা। সে অ্যাজমার ব্রঙ্কিয়াল হতে পারে, আর কার্ডিয়াক হতে পারে, বা অ্যাজমার তো আরো অনেক ভ্যারাইটি আছে, সেগুলো হতে পারে, ন্যাজাল হতে পারে, রেনাল হতে পারে, অ্যালার্জিক হতে পারে। তো অ্যাজমার তো বিভিন্ন ভ্যারাইটি আছে। অ্যাজমা যদি কখনো বলি তো সেক্ষেত্রে অ্যাজমার ডিটেলসে আমি যাব, বা নার্ভাস অ্যাজমা হতে পারে, অনেক ধরনের অ্যাজমাই হতে পারে, কিন্তু সব অ্যাজমাগুলোই প্রায় রাত্রেবেলাতেই বাড়ে এবং ঘুমের মধ্যেই বাড়ে। পার্টিকুলার ল্যাকেসিসের অ্যাজমা কিন্তু রাত্রেবেলাতেই বাড়ে, যদিও রাত্রেবেলা বাড়ে এরকম অ্যাজমা আর্সেনিক তো আছে আপনারা জানেন, কিন্তু ল্যাকেসিস দিতে গেলে তার কিছু ভিত্তিভূমি, অর্থাৎ যেটাকে বলা হয় টেবিলের পায়াগুলো দরকার, তবেই ল্যাকেসিস প্রেসক্রাইব করা যাবে। আর ঘুমোতে গেলে দেখা যায় কি মনে হয়, তার মনে হয় যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে, হার্ট যেন কোল্যাপস হয়ে যাচ্ছে, ফলে সে কিন্তু চমকে উঠে বসে পড়ে। এবং হার্ট যেহেতু পার্টিকুলার লেফট সাইডের উপর এই ড্র্যাগটার অ্যাগ্রাভেশন সবচেয়ে বেশি, বৃদ্ধি সবচেয়ে বেশি, হার্টও যেহেতু লেফট সাইডে, সেই জন্য হার্টও কিন্তু তার ব্যতিক্রম নয়, হার্টেরও বিভিন্ন রকম সমস্যা হয়, এবং সেগুলোও কিন্তু ঘুমের মধ্যেই পার্টিকুলারলি বাড়ে। আর ঘুমের মধ্যে যেটা হয়, শ্বাসকষ্ট হয়, প্যালপিটেশন হয়, এগুলো হয়। তো আমি এই প্রসঙ্গে ঘুমের মধ্যে বাড়ে একটা কেস এই প্রসঙ্গে বলবো। কেসটা খুব পুরনো নয়, কেসটা আমার কাছে আসে জাস্ট জুন মাসে, 10ই জুন। তার অনুভবটা কেমন ছিল? ফিল সামথিং স্টাক ইন দ্য থ্রোট ফর 7-8 মান্থ, 7-8 মাস ধরে, তার বয়সটাকে বলা দরকার, মেল, ভদ্রলোকের বয়স হচ্ছে 38 বছর। তার গলার মধ্যে যেন একটা ঢেলা বা বলের মতো কিছু একটা আটকে আছে 7-8 মাস ধরে। তার ঢোক গেলার সমস্যা, পার্টিকুলার খাবার, সে লিকুইড হতে পারে, সলিড হতে পারে, দুটো খাবারের ক্ষেত্রেই কিন্তু তার সমস্যা, ঢুকতে গেলে খুবই সমস্যা, ফলে সে ঠিক মতো খেতে পারছে না। বাট গলায় কোনো কিন্তু যন্ত্রণা নেই, গলায় কোনো যন্ত্রণা নেই। তার খাওয়ার ঢোক গিলে খাওয়াটাই সবচেয়ে বড় তার কাছে সমস্যাদায়ক। এটাই হচ্ছে তার মেইন কমপ্লেন।
আর অতীতে অতীত ইতিহাস তার আমি কালেক্ট করেছি। তার ছোটবেলায় টনসিলাইটিসের একটা ইতিহাস আছে এবং টনসিলের সমস্যায় সে অনেকদিন ধরে ভুগেছে এবং আমি যখন তাকে দেখি তখনও তার 38 বছর বয়স, কিন্তু টনসিলগুলো খুব ছোট সাইজ কিন্তু নয়, খুব ছোট সাইজ নয়। আর তার ফ্যামিলি হিস্ট্রিটায় যেটা পেয়েছি সেটা হচ্ছে মায়ের পাইলস, বাবার পাইলস, আর ভাইয়েরও পাইলস, আর মাসির প্যারালিসিস আছে। ভদ্রলোক এন্ডোস্কোপি করে আমার কাছে নিয়েই এসেছে, কারণ তার আগে বিভিন্ন গলার ডাক্তার দেখিয়েছে বা পেটের ডাক্তারও দেখিয়েছে, তারা এন্ডোস্কোপি করিয়েছে। এন্ডোস্কোপিতে যেটা পাওয়া গেছে যে মাইল্ড ল্যাকলেস ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, মাইল্ড ল্যাকলেস উইথ ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। আর নেকেরও এক্সরে করা হয়েছিল, নেকের এক্সরেতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস, মার্জিনাল অস্টিওফাইটস উইথ ভার্টিব্রাল বডিজ C4 to C6, কার্ভেচার পার্শিয়ালি লস, এটুকু ঘাটের ছবিতে যেটা পাওয়া গেছে, দ্যাট মিনস সার্ভাইকাল স্পাইনের ছবিতে যেটা পাওয়া গেছে। আর মাইল্ড ল্যাকলেস, তো অর্থাৎ ইসোফেজিয়াল স্পিনটারের সমস্যা, লোয়ার ইসোফেজিয়াল স্পিনটারটা ঠিক মতো কাজ করছে না, স্পিনটারের কপার ঠিক মতো বন্ধ হচ্ছে না, যার জন্যে সমস্যাটা তৈরি হয়েছে। তো এই সমস্যার জন্যে সে প্রায় 7-8 মাস ধরে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে তারপর আমার কাছে এসেছে। তা আমি তার কেস হিস্ট্রি নিলাম। কেস হিস্ট্রিতে যেটা পেলাম সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে বাড়ে, অর্থাৎ আফটার স্লিপ অ্যাগ্রাভেশন, টাং ইমপ্রিন্টেড, এবং সে যখন বার করতে যাচ্ছে কিছুটা ট্রেমলিং রয়েছে, একটা কাঁপার প্রবণতা রয়েছে উইথ ব্ল্যাকিশ, যেটা ল্যাকিশও কিন্তু জিভটা কাঁপে, বের করতে গেলে অনেক সময় দাঁতে আটকে যায় ডিউ টু উইকনেস, সেটা আমি পরে আসবো। তো ব্ল্যাকিশ, ডিজায়ার কি খেতে পছন্দ করে, মাংস, মিষ্টি, ওয়ার্ম ফুড, এক্সট্রা সল্ট এটসেট্রা। আর যা স্পেশাল ফিচার পেলাম, লাইং অন লেফট সাইড, ক্যান নট টলারেট কভারিং ইন নেক, সে কিন্তু শীতকালে মাফলার বাঁধতে পারে না বা গলার কাছে বোতামও দিতে পারে না, এগুলোতে তার অস্বস্তি আছে। অর্থাৎ প্রথমত ডিগ্লুটিশনের সমস্যা, হার্ড ফুড খেতে গেলেও সমস্যা হচ্ছে, সফট ফুড দ্যাট মিনস ড্রিঙ্ক করতে গেলেও সমস্যা হচ্ছে, দুটো ফুডে। কিন্তু ল্যাকেসিস পার্টিকুলার হার্ড ফুড খেতে গেলে কমফোর্ট ফিল করবে, বাট ওয়াটার, জল বা লিকুইড খেতে গেলে তার কিন্তু কষ্ট হবে। বাট এই ক্ষেত্রে কিন্তু সেই কষ্টগুলো দুটো ধরনের খাবারেই তার কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি তার যে স্পিনটা ইসোফেগ আছে সেটাই সমস্যা তৈরি হয়েছে এবং তার ফলেই কিন্তু সে দীর্ঘদিন ধরে ঠিকমতো খেতে পারছে না, বলে চেহারাও কিন্তু অনেক রোগা হয়ে গেছে। তাহলে তার যে ফিচারটা পেলাম, টাংটা ব্ল্যাকিশ উইথ ট্রেমলিং, আর তার হিস্ট্রি নিয়ে জানলাম। যেহেতু ল্যাকেসিসের দিকে একটা টার্ন নিচ্ছে সেই জন্য হিস্ট্রি নিয়ে জানলাম। তার গলার কাছে শীতকালের দিনে মাফলার টাফলার বাঁধতে পারে না বা গলার বোতাম দেওয়ার কোনো প্রশ্নই নেই। এবং টনসিল দুটোই দেখেছিলাম, বেশ বড়। তা আমি এই ফিচারগুলো এবং আফটার স্লিপ, ঘুম থেকে ওঠার পরেই সবচেয়ে কষ্ট, এবং গলায় যে একটা কিছু ঢেলা জাতীয় কিছু আটকে আছে, সামথিং স্টাক ইন দ্য থ্রোট, প্রায় 7-8 মাস ধরে ভুগছে, এই কটা ফিচারের উপর তাকে আমি ল্যাকেসিস 0/3 প্রেসক্রাইব করি। তো
28 তারিখে 28/6 আমার কাছে রিপোর্ট আসে। গলার কষ্টটা কিছুটা হলেও কমেছে, কিছুটা খাবার সে খেতে পারছে, মানে খাবার তার ওয়েট কমেছিল, ওয়েটেরও কিছুটা উন্নতি হচ্ছে, আগের থেকে সে বেশ কিছুটা ভালো আছে এবং টনসিলাইটিসের যে টনসিলটা যে যতটা পুলো ছিল এই বয়সে, ও ছোটবেলায় টনসিলাইটিসের হিস্ট্রি ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক বড় বয়সে কমে যাওয়ার কথা, সেটা কিন্তু তার কমেনি। যা এই ক্ষেত্রে দেখা গেল টনসিলগুলো কিছুটা হলেও ছোট হয়েছে এবং তার সাথে তার খাওয়ার উন্নতি হয়েছে। এরপরে আমি তাকে প্রেসক্রাইব করি 28/6, তো তারপরে দেখা যাচ্ছে সে কিন্তু অনেকটাই ভালো আছে, এখন কিছু খেতে পারছে এবং এমনকি রুটি পর্যন্ত খেতে গেলে খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে খুব বেশি রুটি সে খেতে পারছে না। তো সেক্ষেত্রে কি বললাম, স্লিপ ইনটু অ্যাগ্রাভেশন, ঘুমের মধ্যে বাড়ে, তো এটা একটা যেমন মেইন ফিচার, বা আফটার ঘুমের পরে বাড়ে, এটা যেমন একটা ল্যাকেসিসের মেইন ফিচার। তো এই ফিচারের উপর কিন্তু আমি একটা কেস বললাম, যে কেসটা জাস্ট আপ টু ল্যাকেসিস 0/7 অবধি চলেছে, কিন্তু কেসটা অভাবনীয় উন্নতি হচ্ছে, যেটা 7-8 মাস ধরে সেভাবে ভদ্রলোক খেতে পারেনি, বেশ রোগা হয়ে গিয়েছিল, ওয়েট কমে গিয়েছিল, কারণ তার গলা ঢেকার সমস্যার জন্য। কিন্তু অ্যাট প্রেজেন্ট পেশেন্টটা কিন্তু অনেকটা ভালো আছে, ওয়েটের উন্নতি হয়েছে এবং খাচ্ছে। দেখা যাক ভবিষ্যৎ বলবে পেশেন্টটা আরও কতটা কিওরের দিকে যায়। এটা প্রথম সিলেকশন ছিল ল্যাকেসিস, আপ টু ল্যাকেসিস 7 অবধি চলছে। এর পরের পয়েন্টে আসছি, ল্যাকেসিসের মানসিক অবস্থাটা আমাদের কিন্তু খুব ভালো করে জানা দরকার। ল্যাকেসিস কেমন, খুব জেলাস, হিংসুটে, আর কি সন্দেহবাতিক আছে, সাসপিশিয়াস, গ্রেট সেন্সিটিভনেস মিনস অনুভূতিপ্রবণ, ফিজিক্যাল হতে পারে, মেন্টালও হতে পারে, সেন্সিটিভনেস দুরকমই হতে পারে। আর টকেটিভনেস, খুব বকবক করে, মানে বাচাল, টকেটিভনেস। এতটাই সন্দেহবাতিক ল্যাকেসিস, তাকে ওষুধ যদি কেউ দেয় তো তার উপরও তার সন্দেহ, বোধহয় ওষুধে কেউ বিষ মিশিয়ে দিচ্ছে। সে মনে করে তার পেছনে হয়তো কোনো শত্রু লেগে আছে, বা তার স্বামী বা স্ত্রী অন্যের প্রতি আসক্ত, বা এরকম একটা সন্দেহ কিন্তু তার মধ্যে সব সময় থেকে যায়। এমনকি এপিলেপসি আর হিস্টেরিয়া হয় এই জেলাসি থেকে হার্ট ডিজিজ, এমনকি মস্তিষ্কের সমস্যা, যাতে সিজোফ্রেনিয়া পর্যন্ত কিন্তু ডেভেলপ করতে পারে। এমনকি ঠাকুর দেবতায় অগাধ বিশ্বাস, সে মনে করে যে ঠাকুরের কোনো আদেশ, দৈববাণী এটসেট্রা সে কিন্তু শুনতে পায়, ভবিষ্যৎবাণী করতে থাকে। আর আরেকটা কথা, রোগের কথা মনে করলেই তার রোগ বেড়ে যায়, এটাও কিন্তু মেডোরিনামেও আছে, ল্যাকেসিসেও আছে। ফিজিক্যাল সেন্সিটিভনেস বলতে দেখা যায় যে তার ফিজিক্যাল সেন্সিটিভনেস মানে স্পর্শকাতর, একটুতেই কিন্তু গলায় সে বোতাম তো দিতে পারে না, তো দূরস্থ, সে হাওয়া জাস্ট জোরে হাওয়া কিন্তু সে পছন্দ করে না, কারণ জোরে হাওয়া তার মধ্যে বেশি সেন্সেশন নিয়ে আসে। বাট আস্তে আস্তে স্লোলি ফ্রম অ্যাট এ ডিস্ট্যান্স হাওয়াটা সে পছন্দ করে। কার্বোভেজ যেমন জোরে হাওয়া চায়, বাট ল্যাকেসিস কিন্তু জোরে হাওয়া চায় না, সে কিন্তু
আস্তে আস্তে দূর থেকে হাওয়া চায়। কেন চায় না, তার সেন্সিটিভনেস, ওই হাওয়াটা সে সহ্য করতে পারে না ডিউ টু ফিজিক্যাল সেন্সিটিভনেস। ঠিক ফিজিক্যাল সেন্সিটিভনেসের জন্য সে কিন্তু কোমরে কাপড় ঠিকভাবে বা কোমরের প্যান্ট বা যা কষি ঠিক মতো কিন্তু বেঁধে রাখতে তার সমস্যা হয়, এমনকি গায়ে ঢাকা পর্যন্ত সে রাখতে তার অস্বস্তি বোধ করে, এমনকি মাথা চুল আঁচড়াতে গেলেও তার দেখা যায় যে সমস্যা হয় ডিউ টু সেন্সিটিভনেস। এই সেন্সিটিভনেসগুলো কোন কোন ডিজিজে বেশি করে দেখতে পাওয়া যায়? জ্বরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, জ্বরের ক্ষেত্রে, নিউমোনিয়ার ক্ষেত্রে এই সেন্সিটিভনেসগুলো দেখতে পাওয়া যায়, কার্বাঙ্কেলের ক্ষেত্রে, হাত ঠেকানোর ক্ষেত্রে। যদি আস্তে হাত ঠেকানো যায় তাহলে কিন্তু তবু সেটা মানে সেন্সিটিভনেসটা বেশি হবে, বাট জোরে ঠেকালে কিন্তু অতটা হবে না। সিজোফ্রেনিয়াতেও কিন্তু এই সেন্সিটিভনেসটা দেখতে পাওয়া যায়। আর আর মোর মেন্টাল সেন্সিটিভনেস মানে সে তো অসম্ভব একটা সেন্সিটিভ পেশেন্ট, তাকে সে খুব টকেটিভনেস, সে কিন্তু খুব বকবক করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, একটা ঘটনা থেকে চট করে আরেকটা ঘটনায় চলে যায়। তো এটা ওর ফিচার, কিন্তু তাকে যদি তার বিরুদ্ধে কোনো কথা বলা হয় তাহলেই কিন্তু সে একদম মানে কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে এবং মুখে যা আসবে তাই কিন্তু সে প্রয়োগ করবে। ল্যাকেসিস এতখানি সেন্সিটিভনেস। আর টকেটিভনেস তো এর একটা অবশ্যই যেটা বলছিলাম, টকেটিভনেসের একটা বিশাল ফিচার। যদিও বাচালতা ক্ষয় দোষ, দ্যাট মিনস টিউবারকুলোসিসের একটা ফিচার, কিন্তু ল্যাকেসিসের টকেটিভনেস ওয়ান স্টোরি থেকে আরেকটা স্টোরি বা ওয়ান আইডিয়া থেকে আরেকটা আইডিয়া জাস্ট কন্টিনিউ, সে কিন্তু অনর্গল বকে যায়। ঠিক ব্যাপারটা হচ্ছে তার ভেতরে কোনো জিনিস বোধহয় ফুটতে থাকে, সে কিন্তু যতক্ষণ না বাইরে বার করে দিচ্ছে, যেটাকে বলা হয় নির্গমনে নিবৃত্তি, অর্থাৎ সেটা কিন্তু বাইরে বেরিয়ে গেলেই কিন্তু কেটলি জল যখন বাইরে বেরিয়ে যায় ফুটতে ফুটতে, তখনই কিন্তু সে নিষ্কৃতি পায়। তো সে বকলে বা কথা বললে বা বকবক করলেই সে কিন্তু সবচেয়ে ভালো থাকে, যার জন্য সে এত বেশি বকবক করে। প্রতিবাদ করলেই মুশকিল, সে কিন্তু প্রচন্ড রেগে যাবে। এই প্রসঙ্গে ঠাকুর দেবতার কথা যখন এলো, যে ঠাকুর দেবতায় তার অগাধ বিশ্বাস বা সে দেবতা বা অপদেবতার প্রত্যাদেশ শুনতে পায়, ভবিষ্যৎবাণী করতে পারে, এরকম একটা কেস আমার মনে পড়ছে। আমি মেমোরি থেকেই কিন্তু কেসটাকে বলবো, এই মুহূর্তে কেসটা রেকর্ড আমি খুঁজে পেলাম না, অনেকদিন আগের কেসটা। বয়স প্রায় 50-এর আশপাশে ভদ্রমহিলার বয়স, আমার কাছে এসেছে। তিনি আমাকে বলছেন যে তিনি যখন ঠাকুর প্রণাম করতে যান তখন কিন্তু তার মধ্যে কিভাবে যেন খারাপ কথা চলে আসে, মূলত খুব বাজে বাজে কথা চলে আসে, ঠাকুরকে ওইগুলোই কিন্তু মানে যেন বলতে বাধ্য হয় ভদ্রমহিলা। কিন্তু ভদ্রমহিলার চেহারা খুব রোগা নয়, মোটামুটি মাঝারি গড়ন, লম্বা, কথাবার্তা যে খুব বেশি স্পিডে বলেন তা কিন্তু বলেন না, কিছুটা অন্তর্মুখী। বাট ওই কথাগুলো কিন্তু ঠাকুরকে যখন প্রণাম করতে যায় তখন কিন্তু আর ভালো কথা আসে না, তখন কিন্তু খারাপ কথাগুলোই চলে আসে এবং ঠাকুরকে সে বলতে বাধ্য হয়। তো সেইটা ভদ্রমহিলার ভালো লাগছে না।
তার জন্য সে আমার কাছে আসে। আমি ফিচার নিয়ে যে খুব বেশি আর কিছু ফিচার পেয়েছিলাম কিনা এই মুহূর্তে মনে নেই, তবে যেটা পেয়েছিলাম সেটা বললাম। তা ওই ফিচারের উপর খুব সম্ভবত আমি ভদ্রমহিলাকে ল্যাকেসিস দিয়েছিলাম, এবং ল্যাকেসিস দেবার পর ভদ্রমহিলার কিন্তু প্রবলেমগুলো চলে যায়। অর্থাৎ মনের মধ্যে যেন মনে হচ্ছে কেউ তাকে আদেশ করছে বা কেউ তাকে বলতে বাধ্য করছে এই কথাগুলো। ঠিক এইরকম একটা ঘটনা আমি শুনেছিলাম ঠিক বিজয় কুমার বসুর মেন্টাল ডিজিজের ওপর যে মেটেমেডিকা আছে, সেই মেটেমেডিকায় দেখেছিলাম। সেটা হচ্ছে এক ভদ্রলোকের মণিহারি দোকান। সে যখন দাম বলতে যায় তখন দেখা যায় সে তার মাথার মধ্যে এসে হাজির হয় যে কেনা দামটা সে বলে দিচ্ছে, সে কি দামে সে কিনেছে, কিন্তু তার বিক্রির দামটা সে বলতে পারছে না। তাকে কেউ গাইড করছে বা মিসগাইড করছে, যেন মনে হচ্ছে সে কেনা দামটাই তাকে বলে দিচ্ছে। ফলে তার ব্যবসার যা গতি হয় তাই হয়েছিল, অর্থাৎ উঠে গিয়েছিল। তো এটা আমি পড়েছিলাম মেন্টাল ডিজিজের ওপর যে মেটেমেডিকা আছে বিজয় কুমার বসুর, সেটা আমি বলছি। ঠিক এইরকমই ঘটনা আমি পেয়েছিলাম অনেকদিন আগে। তো সেই সময় কত পোটেন্সি দিয়েছিলাম এই মুহূর্তে আমার মনে নেই, তবে 200 বা 1M এর নিচে আমি জেনারেলি ইউজ করি না। সেই সময় খুব সম্ভবত 200 বা 1M দিয়ে থাকতে পারি, খুব বেশি হলে তার 10M অব্দি কিন্তু উঠতে পারি। এর বেশি কিন্তু দিতে হয়নি, ভদ্রমহিলা কিন্তু রিকভার করে গিয়েছিল। তবে কেসটা রেকর্ডটা এই মুহূর্তে আমার কাছে নেই। যাই হোক, যেহেতু ওই অপদেবতার প্রত্যাদেশ যে শুনতে পায়, সে ব্যাপারেও একটা এক্সাম্পল কেস হিস্ট্রি আপনাদের সামনে আমি দিলাম। এরপরে আসছে ট্রিমলিং অফ দ্য টাং। কেন জিভটা কাঁপে? ল্যাকেসিসের দুর্বলতা খুব বেশি। ট্রিমলিং অফ দ্য টাং, জিভ বার করতে গেলে কিন্তু কাঁপবে, এতটাই তার দুর্বলতার জন্যই দেখা যায় যে এতটাই দুর্বলতা যে জিভটা বার করতে গেলেও তার কিন্তু কষ্ট হয়। আর সেন্সিটিভনেস অফ দ্য থ্রোট অ্যান্ড অ্যাবডোমেন, অ্যাগ্রাভেশন লেফট সাইড, অ্যাগ্রাভেশন স্লিপ, টকেটিভনেস। আশা করছি এই কটা ফিচারের উপর ল্যাকেসিস সিলেকশন করা অনেকটাই ইজি। তাহলে অ্যাগ্রাভেশন লেফট সাইড অ্যাফেক্টেড। আর আরেকটি কথা, লেফট সাইডে প্রথম অ্যাটাক হয়ে যদি ডান দিকে চলে যায় তো এটা তো অবশ্যই ল্যাকেসিসকে ইন্ডিকেট করছে লেফট টু রাইট। আর রাইট টু লেফট হলে নিশ্চয়ই আপনারা জানেন ড্রাগটা হচ্ছে লাইকোপোডিয়াম। তো এরকম তো আমরা প্রচুর কেস কিন্তু আমরা সারিয়েছি। দেখা গেছে যে নেকগ্ল্যান্ড টেন্ডার লেফট সাইডের নেকগ্ল্যান্ড টেন্ডার নিয়ে আমাদের কাছে এসেছে, আমরা মেডিসিন দিয়েছি। যদি দেখা যায় যে কোনো সেই সময়ের আরও আনুষঙ্গিক ফিচার সহ টেন্ডারনেস নিয়ে এসছে, তো সেক্ষেত্রে বায়োনিয়া রাস্টক্স বা সেগুলো দেওয়ার হলে দিয়েছি। বা যেখানে ওই ফিচারগুলো পারমিট করেনি, তো সেক্ষেত্রে অনেক সময় বাঁদিকে হলে মার্ক বিনায়োড, ডান দিকে হলে মার্ক পোটোয়ায়োড, এরকম তো আমরা অ্যাপ্লাই করেছি। যেখানে অন্য ফিচার প্রমিনেন্ট নয়, সেক্ষেত্রে হয়তো টাং পারমিট করছে বা টাঙের ফিচার কিছুটা দিচ্ছে, থার্স্টের ফিচার কিছুটা দিচ্ছে, স্যালাইভেশন মে অর মে নট বি। তো সেক্ষেত্রে আমরা লেফট অর রাইটের ড্রাগ অ্যাপ্লাই করছি। কিন্তু আফটার দ্য ড্রাগ দেখা যায় যে ওটা সাইড চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাগগুলো অনেক সময়তেই ঘুরে যাবে। ল্যাকেসিস আসতে পারে, ল্যাকক্যান আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফিচার অনুযায়ী বা লাইকোপোডিয়াম আসতে পারে, রাইট টু লেফট হলে লাইকোপোডিয়াম আসতে পারে। যেমন যেমন ফিচার দেবে আমরা কিন্তু সাইড চেঞ্জ করলে ল্যাকক্যান, ল্যাকেসিস বা এগুলোর কথা ভাবতেই পারি।
পার্টিকুলার ল্যাকেসিসের লেফট সাইড অ্যাফেক্টেড সবচেয়ে বেশি হয়। লেফট সাইডে কোন কোন অর্গান অ্যাফেক্টেড হয়? গলা, লাংস, ওভারি, টেস্টিকল, অন্ডকোষ, হার্ট, এমনকি এবং হার্টের অনেক কিছুই অ্যাফেক্টেড হতে পারে, হার্টের অনেক কিছুই প্রবলেম হতে পারে, হাইপারট্রফি হতে পারে, ড্রপসি হতে পারে, অ্যানজাইনা হতে পারে, প্যালপিটেশন হতে পারে। আর আফটার সিভিএ মিনস স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা ট্রানজিয়েন্ট হতে পারে বা ব্রড হতে পারে। তো সেক্ষেত্রে লেফট জেনারেলি যদি লেফট হ্যান্ড অ্যাফেক্টেড হয় বা লেফট সাইডের প্যারালিসিস হয়, তো সেক্ষেত্রে আমরা ল্যাকেসিসের কথা কিন্তু ভাবতে পারি। তার সাথে যেটা থাকে বার্নিং পাম সোল ভার্টেক্স, যেটা সালফারেও আছে, পাম সোল ভার্টেক্স, কিন্তু তার সঙ্গে বার্নিংও থাকে। আর ল্যাকেসিসে দেখা যায় যে মোস্ট অফ দ্য কমপ্লেন আর রিলিভ বাই ফ্লো, নির্গমনে নিবৃত্তি, বাইরের দিকে, ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। পার্টিকুলার মেনস্ট্রুয়েশন হলেই কিন্তু সে কিন্তু বেশ স্বস্তি পায়। বা যদি সর্দি হয়, সর্দি যদি ঝরতে শুরু করে কিন্তু বেশ পেশেন্ট কিন্তু অনেকটাই ভালোর দিকে যায়। সাইমনটেনিয়াসলি বুকে যদি চাপ ধরে তাহলে কিন্তু, যদি উদ্গার হয় অর্থাৎ ঢেকুর ওঠে তাহলে কিন্তু স্বস্তি হয়, জাস্ট লাইক কার্বোভেজ। যদি বাইরের দিকে বেরিয়ে যায় বা ফ্ল্যাটাসও হতে পারে, লাইকোপোডিয়ামে আছে ফ্ল্যাটাস, বা আরও অনেক ড্রাগে আছে। তো সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার প্রেশার ইন দ্য চেস্ট যদি হয় এবং ইরাকটেশন ঢেকুরে যদি আরাম হয়, তো সেক্ষেত্রে কিন্তু ল্যাকেসিসে কিন্তু ভালো রিলিফ হয়। আবার ঠিক সাইমনটেনিয়াসলি এখানে একটা কথা বলার আছে, অনেক সময় দেখা যায় কোষ পাচরা বা চুলকানি যদি থাকে, এবং চুলকানিতে যতক্ষণ চুলকানি বাইরে আছে ঠিক আছে, কিন্তু যাহা তো কোনো ব্যাড ট্রিটমেন্ট করে বা ম্যাল ট্রিটমেন্ট করে যদি দেখা যায় যে চুলকানিকে চাপা দেয়া হলো, চুলকানি বন্ধ হয়ে গেল, তাহলেই কিন্তু তার অ্যাজমা বা এরকম কিছু আছে। ওটা যদি আবার কখনো বেরিয়ে আসে, চুলকানি বাইরে চলে আসে, পেশেন্টটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। আর এরপরে আসছে কালারটা, লিউকোরিয়া বা সর্দি বা ইনফ্লামেশন যাই হোক না কেন, তার কালারটা কেমন হবে? কালারটা মূলত গ্রিনিশ হতে পারে, ব্ল্যাকিশ হতে পারে, ব্লুইশ হতে পারে, 3 রকম কালারই কিন্তু হতে পারে। অর্থাৎ তার যে এক্সপেক্টোরেশন হবে সর্দির ক্ষেত্রে, তার কালার গ্রিনিশ হতে পারে। যদিও গ্রিনিশের ক্ষেত্রে আরও অনেক ড্রাগ রয়েছে, ন্যাটটান সাল্ট রয়েছে, সিকেলিকর রয়েছে, পালসিটিলিয়া রয়েছে, বা এগুলো সব কিন্তু গ্রিনিশের আন্ডারে। বাট ব্লুইশ, গ্রিনিশ আর ব্ল্যাকিশ এই মাল্টি কালার হতে পারে একমাত্র ল্যাকেসিসের ক্ষেত্রে। আর ল্যাকেসিসের লিউকোরিয়াতে যেমন ওডোর থাকে, আর কিন্তু সেলুলাইটিস ইনফ্লামেশনের ক্ষেত্রে দেখা যায় যে কার্বাঙ্কেল বা সেলুলাইটিস এটসেট্রা কিন্তু দেখা যায় যে, বা বয়েলসের ক্ষেত্রে কালার কিন্তু ব্ল্যাকিশ হতে পারে। যদিও ইনফ্লামেশন, আঘাত লাগার পর ইনফ্লামেশন যেটা হয় বা স্প্রেনের পরে যে ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে যেমন আর্নিকার এফিকেসি আছে, সাইমলটেনিয়াসলি সেক্ষেত্রে ল্যাকেসিসেরও কিন্তু এফিকেসি আছে। ল্যাকেসিসের স্টুলটা কেমন? ঠিক সাপের স্টুল কখনো যদি কেউ দেখে থাকেন, দেখবেন ব্ল্যাকিশ ওডর, ঠিক সাপের পায়খানার মতোই কিন্তু ল্যাকেসিসের স্টুলটাও কিন্তু কালো রঙের এবং গন্ধওয়ালা। আর ল্যাকেসিসের এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে
হ্যামারেজিক একটা টেন্ডেন্সি কেন হয়? যে কোনো স্নেক ভেনামের পয়জনের ফলে দেখা যায় যে আমাদের রক্তে ডিকম্পোজিশন হতে পারে, ফলে দেখা যায় যে ব্লাডটা থিন হয়ে যায়, যেটা নন কোয়াগুলেবল হয়, অর্থাৎ জমাট বাঁধতে চায় না, ফলে ইজিলি ব্লিডিং হতে পারে, সহজেই ব্লিডিং হয়, নাক দিয়ে, মুখ দিয়ে, মাড়ি দিয়ে, হ্যাঁ, এই ব্লিডিংগুলো কিন্তু হতে পারে। আর পার্টিকুলার আরেকটি ফিচার ল্যাকিসিসের মনে রাখা দরকার, পিরিয়ডস কিন্তু রেগুলার টাইমে হয়, যেটা অন্য অনেক ড্রাগেই কিন্তু রেগুলার টাইমে ফিচার নেই। ল্যাকিসিসে কিন্তু রেগুলার টাইমে হয় এবং পিরিয়ডস চালু হলেই দেখা যায় যে তার সমস্ত যন্ত্রণা কিন্তু অনেক কমে যায়। যদি দেখা যায় তার ডিসপোনিরিয়া থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, পার্টিকুলার সেই সময় কিন্তু ল্যাকিসিস যথেষ্ট ভালো থাকে পিরিয়ডসের সময়, কারণ নির্গমনের নিবৃত্তি, অর্থাৎ ফ্লো যদি আউটওয়ার্ডলি বেরিয়ে যায় তাহলে কিন্তু সে ভালো থাকে। আর পিরিয়ড সাপ্রেসড হয়ে পার্টিকুলার ল্যাকিসিসের কিন্তু অনেক ইন্টারনাল প্রবলেম ডেভেলপ করতে পারে, পাইলস হতে পারে, পিরিয়ডস ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন, নোজ ব্লিডিং যেটা হয় সেটা হতে পারে, মাথা জ্বালা করতে পারে। আর পার্টিকুলার ল্যাকিসিসের ইলনেসগুলো হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মিনার্কি এবং মেনোপজ। মিনার্কি মিন্স যখন পিরিয়ড শুরু হয় সেই স্টেজটাকে বলা হয় মিনার্কি, এবং মেনোপজ যে সময় মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু ল্যাকিসিসের দেখা যায় যে বেশিরভাগ অসুস্থতা বা ফিমেল জেনিটালিয়ার ভ্যারাইটিস অফ দ্য প্রবলেম ডেভেলপ করে, এবং তার সাথে সাথে দেখা যায় যে বার্নিং ভার্টেক্স বা এটসেট্রা যেটা সালফারে আছে সে ধরনের ফিচার কিন্তু ডেভেলপ করে। এই প্রসঙ্গে আমি একটা কেস বলবো এপিলেপসি ক্ষেত্রে। এপিলেপসিতে কজেশন হচ্ছে কি কি কারণে ল্যাকিসিসের এপিলেপসি হতে পারে: বীর্যক্ষয়, জেলাসি, ইত্যাদি কারণে কিন্তু তার এপিলেপসি হতে পারে। তো এই প্রসঙ্গে আমি একটা কেস বলবো, কেসটা অনেক দিন আগের, এর একটু ইতিহাসটা না বললে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে না। আজ থেকে প্রায় বেশ অনেক বছর আগে আমার কাছে কেসটা প্রথম আসে 15 সালে। একটা বাচ্চাটা ডেলিভারি হয়েছিল ক্যালকাটা মেডিকেল কলেজে, এবং ফরসেপ ডেলিভারি হয়েছিল। ডেলিভারির 3 দিন পরে তার সেরিব্রাল মেনিনজাইটিস হয়েছিল, এবং জন্মের পর থেকেই সে মেন্টালি ডিসেবলড, এবং তার মেন কমপ্লেন হচ্ছে এপিলেপসি। সেই সময় প্রায় 4 বছর 9 মাসের মাথায় মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে দেখিয়ে এবং বেশ কয়েক বছর একজন হোমিওপ্যাথের কাছে দেখিয়ে আমার কাছে আসে। তো তার হিস্ট্রি সেই সময় আমি কালেক্ট করেছিলাম। কনভালসানটা, এপিলেপসির কনভালসানটা তা শুরু হয়েছিল জন্মের প্রায় পর থেকেই, আর 3 দিনের মাথায় তার মেনিনজাইটিস হয়েছিল, আর 1.5 মাসের মাথায় তার মাথায় একটা ঘা হয়েছিল, এবং ঘাটা
অ্যালোপ্যাথি চিকিৎসায় কিন্তু ঘাটা সেরে গিয়েছিল। আর তার ফ্যামিলি হিস্ট্রিতে যেটুকু পেয়েছিলাম, বাবার তেমন কিছু নেই। মা যখন প্রেগনেন্ট ছিলেন তখন কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আর মায়ের ইউট্রাইন টিউমার অপারেশন হয়েছিল। তার মামার এপিলেপসি ছিল। আর বাড়ির দাদু মানে প্যাটার্নাল গ্র্যান্ডফাদারের কার্ডিয়াক ট্রাবল, আর পিসির মেন্টাল ট্রাবল, মেন্টাল প্রবলেম, সিজোফ্রেনিয়া ছিল। এইটুকুই ওই বাচ্চাটার মোটামুটি ফ্যামিলি হিস্ট্রি বা পাস্ট হিস্ট্রি কালেক্ট হয়েছিল। তাছাড়া তো হোমিওপ্যাথিক জেনেটিক্স কিছু কালেক্ট হয়েছিল, কিন্তু খুব স্ট্রংলি কোনো রাসায়ন করার পক্ষে সেটা যথেষ্ট ছিল না। স্বাভাবিকভাবে ওই ফিচারগুলোর উপর ভিত্তি করে আমরা যে ট্রিটমেন্ট প্ল্যান করেছিলাম, সে প্ল্যানে প্রথম থেকে যে ডাক্তারটা ছিল সেটা সিফিলিনাম, পরবর্তী ক্ষেত্রে টিউবারকিউলিনাম, এবং তারপরে সালফার বা সিকুটাভিরোসা, এরকম একটা ট্রিটমেন্ট প্ল্যান করে কিন্তু আমরা এগোচ্ছিলাম। আর হ্যাঁ, তার এই অবসরে বলে দিই, তার ইজি রিপোর্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে সিজার ডিসঅর্ডার। আর এমআরআই যেটা হয়েছিল সেই সময় মেডিকেল কলেজে, স্মল এরিয়াস অফ হাইপার intensities, hyper intensities are seen in the posterior periventricular region bilaterally, এটুকুই পাওয়া গিয়েছিল। তো তার উপর ভিত্তি করে আমি তাকে প্রথম আমার সিলেকশন ছিল সিফিলিনাম 50M, সিফিলিনাম 50M, এবং তখন দেখা যাচ্ছিল যে কনভালশনটা বা সিভিয়ারিটিটা কনভালশনের কিছুটা হলেও আস্তে আস্তে কমের দিকে যাচ্ছিল। তো পরবর্তী ক্ষেত্রে সিফিলিনাম ফিঙ্কিশ মেথডেও দেওয়া হয়েছিল 1M, 10M, 50M, বা তারপরেও সিফিলিনাম সিএম দেওয়া হয়েছে। দেওয়ার পর দেখা যাচ্ছে যে কনভালশন কিছুটা হলেও কমছে, 1-2 দিন ছাড়া ছাড়া কনভালশনটা হচ্ছিল, পেশেন্টটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছিল। তো তার পরবর্তী ক্ষেত্রে টিউবারকুলিনামের ভাবনা রাখা হয়, এবং টিউবারকুলিনাম দেওয়ার পর দেখা যাচ্ছে যে কনভালশন বা সিভিআরটি কিন্তু অনেকটা কমের দিকে যেতে থাকে। কিন্তু দেখা যায় যে একটা স্টেজে এসে দেখা যায় যে আবার প্রায় আগের জায়গাতে চলে যায়। আগের জায়গাতে ঠিক না, কিছুটা হলেও ভালো ছিল, যাই হোক। তারপরে ভদ্রলোক আমার কাছ থেকে চলে যায়, দিয়ে আবার অ্যালোপ্যাথি চিকিৎসা করাতে থাকে। তারপরে প্রায় ভদ্রলোক আমার কাছে আবার ফিরে আসে, সেটা প্রায় আমার কাছে আবার ফিরে আসে 19 সালে। তখন কিন্তু বাচ্চাটা অনেকটা লম্বা হয়ে গেছে, এবং তার একটা ঠান্ডা লাগার প্রবণতা এসেছে। ইত্যবসরে কনভালশনটা কিন্তু খুব বেড়ে গেছে, একদিনে 5 বার 6 বার 7 বার অব্দি কনভালশন হচ্ছে। তার সঙ্গে হোর্সনেস অফ ভয়েস একটা এসে হাজির হয়েছে। তার এখন বয়স সন্ধির কাল, যেহেতু হোর্সনেস অফ ভয়েস হচ্ছে, সে সময় আরেকটি ফিচার এসে হাজির হয়, কনভালশনের সময় কিন্তু তার বীর্যপাত হয়ে যাচ্ছে, এই ফিচারটা এসে হাজির হয়। যাক, সেই সময় আমার যে পুরনো প্ল্যান অফ ট্রিটমেন্ট ছিল, তো সেখানে দেখা যাচ্ছে একটা হিস্ট্রি ছিল। আপনারা যদি লক্ষ্য করে থাকেন হিস্ট্রিটা দেখবেন,
skin eruption on scalp treated allopathic। তো সেক্ষেত্রে আমাদের সিকুটা ভিরোসার একটা ভাবনা ছিল, সেই ভাবনা থেকে তাকে কিন্তু আমি সেই ভাবনাটাকে আমি এড়াতে পারিনি, কারণ সিকুটায় একটা ফিচার আছে ব্রেন ডিজিজ ফ্রম সাপ্রেস ইরাপশন। সিকুটা দেওয়া হয় তাকে, কিন্তু তেমন ভাবে রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু যে রেজাল্ট যে ফিচারটা পাওয়া যায় কিছুদিন পরেই, সেটা হচ্ছে তার কনভালশনটা। আগে কি হতো, ছোটবেলায় কনভালশন হলে সে ঘুমিয়ে পড়তো, এখন যে ফিচারটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তার ঘুমের মধ্যে কনভালশন বা ঘুম থেকে ওঠার পরে কনভালশন, এবং সেই সময় তার সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এই ফিচারটা আমাকে যথেষ্ট ভাবালো। তার সঙ্গে আমি রেপার্টারি করতে শুরু করি, সেখানে দু জায়গায় দেখতে পাচ্ছি এলএনসি একটা লেখা আছে যে এপিলেপসি আফটার ভাইটাল ফ্লুইড লস। সাইমলটেনিয়াসলি আমার কাছে যে সময় কেসটা শুরু করেছিলাম সেই সময় আমার কাছে নাড়ের রেপার্টারি ছিল না, তো পরবর্তী ক্ষেত্রে আমার কাছে নাড়ের রেপার্টারি আসে। হ্যাঁ, আপনি সিফিলিনামটা কেন দিয়েছিলেন যদি বলেন। হ্যাঁ, সিফিলিনামের ভাবনাটা কেন ছিল আমি শেষে বলবো অবশ্যই। তো তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাড়ের রেপার্টারি বলছে মেল জেনিটালিয়াতে 1049 পাতায় গিয়ে দেখা যাচ্ছে যে এপিলেপসি সেমিনাল এমিশন এপিলেপসি আফটার বা কজড বাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ল্যাকিসিসকে ইন্ডিকেট করছে। তাছাড়া ল্যাকিসিসের ক্ষেত্রে আরেকটি কথা বলছে নাড়ের রেপার্টারি, সেক্সুয়াল এক্সাইটমেন্ট এপিলেপসির সময় ল্যাকিসিস, আর চিলড্রেনের ক্ষেত্রেও কিন্তু ল্যাকিসিসকে ইন্ডিকেট করছে। আর যেটা পেলাম আফটার স্লিপ, তো তারপর থেকে আমি তাকে ল্যাকিসিস শুরু করি, এবং ল্যাকিসিস দেওয়ার পর দেখা যাচ্ছে তার কনভালশনটা হচ্ছে। এখনো কিন্তু কনভালশন তার বন্ধ হয়নি, কিন্তু কনভালশনটা তার হচ্ছে এবং অনেকটা কমে এসেছে। সে তো কথা বলতে পারতো না, বাচ্চাটা কোনো কথাই শুনতে পায় না, ইশারাটা সে বোঝে। তো স্বাভাবিকভাবে সে ইশারা যেহেতু বোঝে, ইশারাতেই টুকটাক কাজ চালিয়ে নেয়। বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে, তার কনভালশনটা কিন্তু অনেকটা কমে এসেছে, কিন্তু হচ্ছে। কোনোদিন একবার হলো বড় কনভালশন, কোনোদিন দেখা যায় একটা ঝাঁকুনি দিয়ে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। 5 বার 6 বার 7 বারের কনভালশনটা আর তার দেখা যাচ্ছে না। গত মাসে দেখা গেছিল একদিনে বোধহয় 4 বার হয়েছিল, তাছাড়া 4 বার হয়নি, কোনোদিন 2 বার, কোনোদিন 1 বার। বেশিরভাগ দিনই কিন্তু দেখা যাচ্ছে যে একটা ঝাঁকুনি দিয়ে কমে যাচ্ছে। আর সেমিনাল এমিশনটা ওটা অনেকটাই চলে গেছে, কিন্তু বাচ্চাটা এখন ভালো আছে। আজকে বাচ্চাটি এসেছিল, সেজন্যই কেসটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। বাচ্চাটা এসেছিল মানে বাচ্চাটার বাবা এসেছিল, বলছে এখন একটু মুখের আওয়াজ করছে বাচ্চা, কিছু কথা সে বলতে চাইছে। দেখা যাক, সময় বলবে বাচ্চাটা কতটা ভালোর দিকে যাচ্ছে। বাচ্চাটার লাস্ট প্রেসক্রিপশন হয়েছে আজকে ল্যাকেসিস 0/29। আর সিফিলিনাম কেন দিলাম, খুব ভালো কোশ্চেন আপনারা করেছেন। সিফিলিনাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। পেশেন্টটার ফ্যামিলি হিস্ট্রিটাই সিফিলিনাম দেওয়ার পেছনে মূলত কারণ। ফ্যামিলি হিস্ট্রিতে যেহেতু এপিলেপসি আছে,
এবং ম্যাটার্নাল প্যাটার্নাল আন্ট মানে পিসির সিজোফ্রেনিয়া আছে। এই গাউন্সের ওপর কিন্তু তাকে সিপিলিনাম প্রেসক্রাইব হয়েছিল, কারণ সেই সময় স্ট্রং কোনো ফিচার আমাদের সামনে ছিল না। স্বাভাবিকভাবে মায়াজোমেটিক কালেকশনই কিন্তু আমাদের প্রথম কথা, যেখানে অ্যালোপ্যাথি মেডিসিন কাজ করছে না। হোমিওপ্যাথি মেডিসিন আফটার ডিটেলস কেসিসটি নেওয়ার পরও দেখা যাচ্ছে স্ট্রং ফিচার আমাদের সামনে প্রমিনেন্ট হচ্ছে না। তখন মায়াজোমেটিক কারেকশনের জন্যই আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্ট, প্রথমে বলেছিলাম না, প্ল্যান অফ ট্রিটমেন্ট সিফিলিনাম টিউবারকুলিনাম ভাবনাটা কিন্তু আমরা রেখেছিলাম। তারপরে যদি কোনো ড্রাগের ফিচার বেরিয়ে আসে, কিন্তু দুঃখের বিষয় সেই সময় যে ড্রাগের ফিচার বেরিয়ে আসার সময়তেই কিন্তু পেশেন্টটা আবার অন্য জায়গায় চলে গিয়েছিল আরো ভালো কোনো রেজাল্টের আশায়। কিন্তু দেখা যাচ্ছে যে আবার কিছুদিন পরে রিভার্স করাতে সে কিন্তু ব্যাক করে আবার আমাদের কাছে চলে আসে, এবং এখন পেশেন্টটা কিন্তু কথা বেরোতে যাচ্ছে। সে কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে। আগে যেমন মাথা ঠুকে যেত, সামনের দিকে পড়ে যেত, কিন্তু এখন অতটা পড়ছে না। তার বাবা দর্জির কাজ করে, অনেক সময় চেয়ারের সাথে মানে পেছনে তাকে বেঁধে রেখে তাকে কাজ করতে হতো, কিন্তু এখন বাচ্চাটা কিন্তু অতটা চেয়ারেতে বেঁধে রাখতে হয় না, অনেকটা বেটার, অনেকটা শক্ত হয়েছে বলেই তার বাবার অভিমত। আমি ছেলেটাকে প্রায় মাস 6 দেখিনি, বাবাই এসে ওষুধ নিয়ে যায়, তো তার রেজাল্ট গুলো বাবার থেকেই শুনে এখন আমি প্রেসক্রাইব করি, কারণ বাচ্চাটাকে আনাটা অনেক সময় এই করোনা কালে খুব ডিফিকাল্ট, গাড়ি ফাড়ির ক্রাইসিস এগুলো আছেই। এটা গেল একটা কেস যেটা এপিলেপসির ক্ষেত্রে। আর এছাড়া স্পেশাল ফিচার বলতে ল্যাকেসিসের গলায় একটা, প্রথমেই আমি একটা কেস বলেছিলাম, বল বা ঢেলা লাইক সেন্সেশন থাকে, অনেক সময় গলায় থাকতে পারে, পেটে থাকতে পারে, ইউরিনারি ব্লাডারে থাকতে পারে, যেন মনে হচ্ছে কিছু আটকে আছে। এরপর সিভিএ, দ্যাট মিনস স্ট্রোক হতে পারে স্পেশাল ফিচার, পার্টিকুলার অ্যাডিকশন, অ্যালকোহল অ্যাডিকশন থেকে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের ক্ষেত্রেও কিন্তু এর এফিকেসি আছে, ল্যাকেসিসের খুব ভালো। কার্বাঙ্কেলের ক্ষেত্রেও কিন্তু এফিকেসি আছে। কার্বাঙ্কেলের ক্ষেত্রে দেখা যায় যে দেখতে নীল, গরম দিলে আরাম, রাতের দিকে ঘুমের মধ্যেই তার যন্ত্রণা, কার্বাঙ্কেলের যন্ত্রণা, রং কিন্তু নীল। এমনই যন্ত্রণা হয় যে অনেক সময় রাতের দিকে যন্ত্রণা চলে তাকে চান করতে বাধ্য হয়, যদিও পার্টিকুলার পার্টে গরম চায়। এছাড়া ড্রপসি তার হতে পারে, ড্রপসি মিনস ইডিমা, যেটা হতে পারে, সেটা হার্ট থেকে হতে পারে। প্রেগনেন্সি শিডিউলে তার এপিলেপসি ড্রপসি হতে পারে। আর মাথায় ইনজুরির ক্ষেত্রেও এ ব্যবহার আছে। আর সোর থ্রোট যদি হয় সেক্ষেত্রে সে একমাত্র হট পছন্দ করে। আদারওয়াইজ কিন্তু ল্যাকেসিস কিন্তু গলায় গরম পছন্দ করে না, ওই সময় কিন্তু গরম পছন্দ করে। আর পেনফুল বা ইনফ্লেমড এরিয়া অফ ল্যাকেসিসে দেখা যায় যে অল্প স্পর্শে কিন্তু বেড়ে যায়, বা হার্ট প্রেসারে কিন্তু শক্ত খাবার পছন্দ করে। অ্যাকচুয়ালি এর পেছনে একটা গল্প আছে। সাপ দেখা যায় যে বেশ গলা দিয়ে শক্ত শক্ত ব্যাং, ইঁদুর বা এই জাতীয় কিন্তু গিলে খেতে পারে। তার গলা দিয়ে শক্ত খাবার খাওয়ার একটা প্রবণতা আছে। এটা ডক্ট্রিন অফ সিগনেচারের আন্ডারেও পড়ছে, নিশ্চয়ই জানেন। আর সাপের সবচেয়ে জেগে ওঠার সময়, পার্টিকুলার এই ল্যাকেসিসেরও অ্যাগ্রাভেশনের সময় নিশ্চয়ই আপনারা সবাই জানেন, অটম, বসন্তকালে। আর ল্যাকেসিসের ব্যবহার কখন করা যাবে না এটা নিয়ে নিশ্চয়ই আমার নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। পূর্বে বা পরে ব্যবহার করা যাবে না কোন কোন ড্রাগের, অ্যাসিড নাইট্রিক, সরিনাম, সিপিয়া এটসেট্রার আগে বা পরে ব্যবহার করা যাবে না। তো ল্যাকেসিসের মোটামুটি একটা আইডিয়া, যেটা আপনারা আগে পড়ে এসেছেন বা মনে রেখে এসেছেন, আবারও জাস্ট আমরা সবাই একসাথে ঝালিয়ে নেবার একটা অবকাশ পেলাম।
ল্যাকেসি সম্বন্ধে দু চার কথা বললাম। এটা আপনাদের কতখানি ভালো লাগলো, আপনাদের কমেন্ট বা লাইক দিয়ে যদি আপনারা একটু জানান, বা কোনো প্রশ্ন থাকলে যদি আপনি জানান খুব ভালো হবে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে জানান, আমি চেষ্টা করব ল্যাকেসির সম্বন্ধে কোনো উত্তর আমার জানা থাকলে আপনাদের সামনে সেটা রিপ্রেজেন্ট করব। আপনাদের থেকে প্রশ্ন কি আসতে পারে কিছু? ল্যাকেসির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের সঙ্গে, বা আজকে কেসগুলো নিয়ে যদি কিছু আলোকপাত করার থাকে আমি আলোকপাত করতে তৈরি। তাহলে আজকের লাইভ আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের লাইভ আমি এখানেই শেষ করছি।